এ কি মা, তুমি রাতে কান্না করছো কেন? তোমার কান্না দেখে তো আমার কান্না চলে আসছে। তুমি কেঁদো না মা, আমি তো ডাইনি। রাতে কান্না না করলে ঘুম আসতে চায় না। রাতে কান্না করে আলাদা মজা পাওয়া যায়। অনেক দিন আগের কথা। মধুবন গ্রামের পাশে এক বটগাছ ছিল। সেই গাছে বাস করত এক ডাইনি। তার একটি মেয়ে ছিল। তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে তারা বটগাছে বাসা বানায়। একদিন রাতে তারা দুজন গাছে বসে গল্প করছিল। তখন নিচ দিয়ে মিচকে শিয়াল অটো নিয়ে যাচ্ছিল। এত রাতে কেন যে এই রাস্তা দিয়ে আসলাম আর এই গাছের নিচ দিয়ে আসতে গেলাম? এ কি, আবার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে কোথা থেকে? এত রাতে কোন মহিলা কাঁদছে? দেখবো নাকি একবার কারো কোনো বিপদ হলো কি না। না 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 না, এখানে মহিলা এলো কোথা থেকে? যাই গিয়ে দেখি কারো কোনো বিপদ হলো কি না। হে হে হে, এ কি মা, তুমি রাতে কান্না করছো কেন? তোমার কান্না দেখে তো আমার কান্না চলে আসছে। তুমি কেঁদো না মা, আমি তো ডাইনি। রাতে কান্না না করলে ঘুম আসতে চায় না। রাতে কান্না করে আলাদা মজা পাওয়া যায়। তুই এখন থাক, আমি নিচ দিয়ে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাও। তাহলে তোমার ভালো লাগবে। আর আমার অনেক ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবার নিয়ে এসো। এত রাতে এখানে কে কান্না করছো গো? কারো কোনো বিপদ হলো নাকি? কে কান্না করছো গাছের গোড়ায়? কে কে ওখানে? সামনে আসো, কথা বলো। কে ওখানে? তখন ডাইনি শিয়ালের সামনে আসে। শিয়াল ডাইনিকে দেখে ভয়ে কাঁপতে থাকে। ডাইনির ভয়ানক চেহারা দেখে সেখান থেকে পালাতে চায়। বাবারে, এটা কি? ও মা গো, এটা তো ডাইনি। আমি পালাই। ও বাবারে, এখানে থাকলে ডাইনি আমার ঘাড় মটকাবে। এই কথা বলে মিচকে দৌড়াতে থাকে এবং সে ভয়ে তার অটো ফেলে পালিয়ে যায়। বাড়ি গিয়ে শিয়াল তার বউয়ের সামনে ভয়ে কাঁপতে থাকে। শিয়ালের এই অবস্থা দেখে শিয়ালিনীও অনেক ভয় পেয়ে যায়। এমনি এত রাতে বাড়ি ফিরেছো, এখন আবার এত কাঁদছো কেন? কি হয়েছে? এই, কি হয়েছে বলো আমাকে। তোমার এই অবস্থা দেখে আমার কিন্তু অনেক ভয় লাগছে। বউ, রাত হয়েছে, তাই বাড়ি ফেরার জন্য ওই বটগাছের নিচ দিয়ে আসছিলাম। হঠাৎ কান্নার আওয়াজ শুনি। অটো থেকে নিচে নেমে দেখি কি এক ভয়ঙ্কর চেহারার মহিলা। আর একটু হলে আমার ঘর মটকে দিত। কি বলো? ওটা মনে হয় কোনো দুষ্ট ডাইনি ছিল। তুমি ভয় পেও না, আমি কালকেই তোমাকে হুজুরের পানি পড়া খাওয়াবো। চলো, আর কথা বাড়িয়ে কাজ নেই, একটু খেয়ে নাও চলো। মা, আমার কাছে থাকতে ভালো লাগছে না। চলো, আমরা আজ পুরো গ্রামটা ঘুরে আসি। অনেক দিন বাইরে বেড়াতে যাইনি, তোমারও ভালো লাগবে মা। ঠিক আছে, চল মা, আজকে দুজনে পুরো গ্রামটা ঘুরে দেখবো। তাহলে তোর আর আমার দুজনেরই মন ভালো হয়ে যাবে। তখন তারা দুজনে উড়ে গ্রাম ঘুরে দেখতে যায়। পরের দিন রাতে ডাইনি আর তার মেয়ে আবার গাছে বসে কান্না করতে থাকে। তখন মিচকে ঘরে বসে তার বউকে বলে, বউ, ও বউ, কাল রাতে আমি এই কান্নার আওয়াজই শুনেছিলাম। দেখেছো কত ভয়ঙ্কর শব্দ? এই গ্রামটা ডাইনিদের দখলে চলে গেছে। ভুলেও জানালা দরজা খুলে দেখতে যেও না। হ্যাঁ, কি ভয়ঙ্কর। আজ মনে হয় তার সাথে কোনো মেয়েও কান্না করছে। কি ভয়ঙ্কর কান্না। সেই রাতে শিয়ালের ছেলে মিন্টু বাড়ি ফিরছিল। তার গাড়ি হঠাৎ করেই সেই বটগাছের নিচে এসে নষ্ট হয়ে যায়। গাড়িটা নষ্ট হওয়ার আর কোনো সময় পেল না, ওটারই এইখানে নষ্ট হতে হলো। কি আর করা যাবে, এই রাতে হেঁটেই বাড়ি ফিরতে হবে। শিয়াল আর শিয়ালিনী তারা ঘরে বসে চিন্তায় পড়ে যায়। তারা তাদের ছেলে মিন্টুর কথা ভাবতে থাকে। ছেলেটা আজ বাড়ি ফিরতে চাইলো, কি হলো না জানি, এখনো তো ফিরলো না। আমার যে বড় চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না গো, ও তো বলেনি
যে আজই বাড়ি ফিরবে, হয়তো কাল আসতে পারে। চলো আমরা ঘুমিয়ে পড়ি। মিন্টু যখন বটগাছের নিচ দিয়ে আসতে থাকে তখন সে কান্নার আওয়াজ শুনতে পায় আর ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে। কি ব্যাপার, এত রাতে কে কান্না করে? আশেপাশে তো কাউকে দেখছি না। যাই, একটু কাছে গিয়ে দেখি তো। মিন্টু যখন কান্নার শব্দ অনুসরণ করে সামনে যায় তখন ডাইনি তার সামনে চলে আসে। ডাইনির ভয়ঙ্কর চেহারা দেখে মিন্টু একেবারে জমে যায়। ওরে বাবারে, এটা কি? আমি কি দেখছি? এত ভয়ঙ্কর চেহারা! আমাকে মেরো না, আমাকে মেরো না। তখন সে কোনো রকম সেখান থেকে দৌড়ে পালায় আর বাড়ি পৌঁছে মা মা বলে ডাক দেয়। মা, মা, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি দরজা খোলো, আমাকে ওই ডাইনি মেরে ফেলবে। বাবা, কি হলো তোর? কি হলো? আমাকে বল, কি হয়েছে তোর? এত ভয় পেয়েছিস কেন? কে মারবে তোকে? মা, পানি দাও, পানি দাও আগে, সব বলছি, বলছি সব কিছু। বাবা, কি হলো রে তোর? আয় বাবা, তুই আগে ঠান্ডা হ। মা, আমি ওই বটগাছের নিচ দিয়ে ফিরছিলাম, হঠাৎ আমি কারো কান্নার শব্দ পাই। আমি ভাবলাম কেউ হয়তো বিপদে পড়েছে, তাকে সাহায্য করা দরকার। কিন্তু পরে দেখলাম ভয়ঙ্কর এক মহিলা, আর একটু হলেই আমার ঘাড় মটকাতো। আমি কোনো রকম পালিয়ে এসেছি মা। তুই একটু তাড়াতাড়ি ফিরতে পারলি না? রাতের বেলায় ওই রাস্তা দিয়ে কেউ যায় না। সেই রাস্তার বটগাছে এক ডাইনি বাসা বেঁধেছে। আমি তো আগেই ফিরছিলাম মা, কিন্তু আসতে আসতে গাড়িটা নষ্ট হলো, তাই হেঁটে ফিরতে দেরি হলো মা। না, এভাবে আর হবে না, বুঝেছি। এবার গ্রামের লোকজনকে বলে কোনো এক ব্যবস্থা করব। এখন সবাই ঘুমিয়ে পড়ো। বাবা, তুই চিন্তা করিস না, খাওয়া দাওয়া করে শেষ করে ঘুমিয়ে পড়। পরের দিন সকালবেলা মিচকি, মিন্টু ও শিয়ালিনী তারা তিনজন মিলে গ্রামের হুজুরের কাছে যায়। সেখানে পৌঁছে তারা সবকিছু খুলে বলে। হুজুর সবকিছু শুনে তারপর সে নিজে গাছের নিচে আসে দেখার জন্য। তারপর মিচকির বাড়ির সামনে বসে দোয়া পড়তে শুরু করে। তখন সেখানে ডাইনি ও তার মেয়ে এসে হুজুরের সামনে হাজির হয়। কি রে বেটা পাজি হুজুর, বল আমাকে কেন ডেকেছিস? তোর দুয়ার প্রভাবে গাছে বসে থাকতে পারছিলাম না রে। এমন কেন করছিস তুই? গ্রামের মানুষদের কেন ভয় দেখাচ্ছিস? তোর জন্য কারো কোনো শান্তি নেই। কি চাস বল আমাকে। আমি প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? কেন এমন করছিস গ্রামের মানুষদের সাথে? আমার মৃত্যুর প্রতিশোধ, আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। তোকে আর তোর মেয়েকে কে মেরেছে বল আমাকে। এই মিচকে আমাদেরকে মেরেছে। আমি আমি কি করে তোমাদেরকে মারবো? ভুলে গেলি তুই? সেই রাতে তুই আমাকে আর আমার মেয়েকে ধাক্কা মেরে চলে গেলি, পেছনে ফিরে দেখলি না? তোর অটল ধাক্কায় আমি আর আমার মেয়ে হাসপাতালেই মারা যাই। তাই আমি এই গ্রামে বটগাছে বাসা বানাই। আমি এই গ্রামের কাউকে শান্তিতে থাকতে দিব না। হ্যাঁ, মনে আছে গো। আমি তো ভয়ে ওখান থেকে চলে আসি, না হলে মানুষ আমাকে ধরে মারতো। তুমি আমাকে ক্ষমা করে দাও। ও তো ঠিকই বলেছে, তোমাদের এভাবে অটো চালালে সাধারণ মানুষের কত ক্ষতি হচ্ছে। তোমাদের অসতর্কতায় কত মানুষের প্রাণ হারাচ্ছে। তাই গাড়ি চালানোর সময় আমাদের সবার সচেতন হতে হবে। তুই আমাদের বাঁচতে দিলি না, আমি আমাদের হত্যার প্রতিশোধ নিতে চাই। তুমি আমাদের ক্ষমা করে দাও ডাইনি। আমি আর কখনো এভাবে অটো চালাবো না। সবাইকে নিষেধ করব, এভাবে কেউ যেন অটো না চালায়। তুমি ওদের ক্ষমা করে দাও। ও আর এভাবে অটো চালাবে না, আর সবাইকে নিষেধ করবে। ঠিক আছে হুজুর, আজকে আপনার কথাই আমি ওদের মাফ করে দিচ্ছি। মনে থাকে যেন সবাইকে নিষেধ করবি তুই। চল রে মা, আমাদের কাজ শেষ, আমরা আমাদের ঠিকানায় চলে যাই। আচ্ছা মা, চলো। তখন ডাইনি ও তার মেয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। আমি এখন থেকে সাবধানে অটো চালাবো, যাতে কারো কোনো বিপদ না হয়। আর সবাইকে সাবধান করব, যাতে অকালে আর কোনো প্রাণ ঝরে না যায়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো
তা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।